আমরা আগের দিনই বলেছিলাম আমরা পি ব্লক এলিমেন্টসের আলোচনা শুরু করব ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক এবং ইনঅর্গানিক এই দুটো পাশাপাশি রেখেই আমরা এগোবো। ফিজিক্যালে আমরা কিছুটা এগিয়েছি। তা আমাদের প্রথম যে গ্রুপটা ধরে আমরা পড়া শুরু করবো, তোমরা জানো 12 ক্লাসে আছে কোথা থেকে, গ্রুপ 15, 16, 17 এবং 18। তার মধ্যে গ্রুপ 15, 16 এবং 17 এইটা আমাদের গ্রুপ স্টাডিতে পড়তে হয়। হ্যাঁ, তো আমরা গ্রুপ 15 থেকে শুরু করব, অল্প অল্প করে এগোবো। গ্রুপ 15 এর এলিমেন্টগুলো কি দেখে নাও। গ্রুপ 15 শুরু হচ্ছে তোমার নাইট্রোজেন দিয়ে। N অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। নেক্সট এলিমেন্ট হচ্ছে ফসফরাস। এরপরে যে মৌলটা ফসফরাস, সিম্বল হচ্ছে A, সিম্বল হচ্ছে P। ফসফরাস সিম্বল হচ্ছে P। হ্যাঁ, P4 তোমরা লেখো ফর্মুলা, অর্থাৎ অ্যাটমিসিটি 4। অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, তার ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। নেক্সট হচ্ছে আর্সেনিক। আর্সেনিক হচ্ছে AS। হ্যাঁ, আর্সেনিকের অ্যাটমিক নাম্বার হচ্ছে 33, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p3। হ্যাঁ, দেখো যত তুমি একটা একটা করে গ্রুপ ধরে নিচের দিকে নামছো, তত একটা করে নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে আউটারমোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল। ফসফরাসের ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে 3। আর্সেনিকের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 4। কিন্তু আউটারমোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা সবসময় সমান, 2 আর 3 5, 2 আর 3 5, 2 আর 3 5। এবং পি অরবিটালটা হাফ ফিল্ড। তোমরা জানো হাফ ফিল্ড কনফিগারেশন খুব স্টেবল হয়, তাই এদের আউটারমোস্ট শেলের যে ইলেকট্রন বিন্যাস আমরা বলি সেটা তুলনায় স্টেবল। এরপরে কি আসে, অ্যান্টিমনি Sb। Sb তার বিন্যাস কি, অ্যাটমিক নাম্বার হচ্ছে 51, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p3। আরো একটা কক্ষপথ যুক্ত হলো, তাই না? এবং এরপর কি থাকে, অ্যান্টিমনির পর বিসমাথ 83, 1s2 2s2 পুরোটা লেখাবো না, বিসমাথ Bi। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14
কতগুলো হলো দেখো, 2, 4, 10, 12, 18, 28, 30, 36, 46, 60, 5s2 62, 5p6 68, 5d10, 6s2 6p3। ঠিক আছে, এই হচ্ছে 83। তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো গ্রুপ 15 এর মৌলগুলোর আর একটা নাম আছে, এদেরকে বলে পিঙ্কোজেন। পিঙ্কোজেন, যেমন গ্রুপ 17 এর মৌলগুলোকে বলে হ্যালোজেন, গ্রুপ 16 এর মৌলগুলোকে বলে চালকোজেন, গ্রুপ 15 এর এলিমেন্টগুলোকে বলা হয় পিঙ্কোজেন। ঠিক আছে, তোমরা পিরিয়ডিক টেবিল পড়েছো যে একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে মৌলের কি বাড়ে? মেটালিক প্রপার্টি বাড়ে। যত তুমি ওপর থেকে নিচের দিকে যাবে মেটালিক প্রপার্টি অফ দি এলিমেন্ট ইনক্রিজেস। এখানেও তার ব্যতিক্রম নেই। ধরো নাইট্রোজেন আর ফসফরাস, এই দুটো হচ্ছে পিওর নন মেটাল। বোথ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, they are pure non-metal. বিশুদ্ধ অধাতু। আর্সেনিক আর অ্যান্টিমনি এরা হচ্ছে মেটালয়েড। আমরা বাংলায় বলি ধাতু কল্প। কাদের ধাতু কল্প বলে? মেটালয়েড কারা? যাদের মধ্যে মেটালিক এবং নন মেটালিক দুটো প্রপার্টি থাকে তাদেরকেই বলে মেটালয়েড। এখানে আর্সেনিক এবং অ্যান্টিমনিকে আমরা মেটালয়েডের মধ্যে ফেলি। and that bismuth is a pure metal. bismuth হচ্ছে বিশুদ্ধ ধাতু। তাহলে বুঝতে পারছো যে ওপর থেকে নিচের দিকে নামলে মেটালিক প্রপার্টি যে বাড়ে, যে কথাটা বলা হচ্ছে সেটা এদের ক্ষেত্রে সর্বত সত্য। গ্রুপটা শুরুই হচ্ছে পিওর নন মেটাল দিয়ে, তারপর মেটালয়েড ধাতুকল্প, এবং শেষে আসছে পিওর মেটাল। বিসমাথ হচ্ছে পিওর মেটাল। বোঝা যাচ্ছে কথাটা? এইবার বাকি প্রপার্টিগুলোকেও তোমরা আলোচনা করবে। পিরিয়ডিক টেবিল মনে রেখে রেখে আলোচনা করলে সহজ হবে। আমরা এত বড় বড় করে না লিখেও কনফিগারেশন গুলোকে একটু ছোট করে লিখতে পারি। একটু বাঁদিকে লিখে রেখে আলোচনা শুরু করি। যেমন ধরো নাইট্রোজেন 7, তাকে এরকম লেখা হলো যে হিলিয়াম He 2s2 2p3। হিলিয়াম মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা এখানে লেখা হয়ে থাকলো, 1s2টা লেখা হয়ে থাকলো। তারপরে ফসফরাস, নিয়ন 3s2 3p3, আর্সেনিক, আর্গন 3d10 4s2 4p3। তারপর অ্যান্টিমনি, ক্রিপ্টন 4d10 5s2 5p3, 4d10 5s2 5p3। তারপর বিসমাথ 83, জেনন, জেননের পর 4 14 5s2 5p6 5d10 6s2 6p3। এখন দেখো, তুমি যত
গ্রুপ ধরে ওপর দিকে নিচের দিকে নামবে তবে অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ করবে, অ্যাটমিক সাইজ তত বাড়বে, ইনক্রিজ করবে। একটা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়, পরমাণু আকারে বড় হয়। ইফ উই গো ডাউন ইন এ গ্রুপ, অ্যাটমিক সাইজ অফ দি এলিমেন্ট ইনক্রিজেস, বাড়ে। তাহলে অ্যাটমিক সাইজের অর্ডার যদি আমরা দেখি, যদি আমরা অ্যাটমিক সাইজের অর্ডার বের করার চেষ্টা করি, অ্যাটমিক সাইজের অর্ডার, তাহলে সবচেয়ে ছোট পাবো আমরা কাকে, নাইট্রোজেনকে। নাইট্রোজেনের সাইজ সবচেয়ে ছোট, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি এবং শেষ হচ্ছে বিসমাথ। কিন্তু যত তুমি ওপর থেকে নিচের দিকে নামবে সাইজ বাড়বে ঠিকই, কিন্তু একই রেটে, সাধারণত একই রেটে বাড়ে না। মানে নাইট্রোজেনের চাইতে ফসফরাস সাইজে যতটা বড়, ফসফরাসের চাইতে অ্যান্টিমনি সাইজ, এই আর্সেনিকের সাইজ কিন্তু তত বড় নয়। আর্সেনিকের চাইতে অ্যান্টিমনি অবশ্যই সাইজে বড়, কিন্তু রেটটা অনেক কমে আসে। সেটার কারণ আর অন্য কিছুই নয়, এই যে তোমার ডি অরবিটালগুলো ইলেকট্রন দিয়ে পূর্ণ হচ্ছে, 3d10, 4d10, 4f14 বা 5d10, এই যে ডি বা এফ অরবিটালগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে, এই ডি বা এফ অরবিটালের আবরণী ক্ষমতা খুব কম। স্ক্রিনিং এফেক্ট, যেটা আমরা পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে আলোচনা করেছিলাম, স্ক্রিনিং এফেক্টের ভ্যালু খুব কম, স্ক্রিন করতে পারে এরা খুব কম। তার ফলে আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন, তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়। বেড়ে গেলে সাইজ বাড়ে ঠিকই, সেটা ঠেকানো যায় না, কিন্তু যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়ে না। ধরো আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন পোটেনশিয়াল, এই গ্রুপে যত এলিমেন্ট, তাদের প্রত্যেকে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান প্রত্যাশার তুলনায় বেশি। ইট ইজ হায়ার দ্যান হোয়াট ইট উড এক্সপেক্টেড, যেটা আশা করা হয় সেই প্রত্যাশার তুলনায় এদের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেশি হয়। কেন হয় সেটা তাদের ইলেকট্রন বিন্যাস দেখে বোঝা যায়। আউটার মোস্ট শেলে হাফ ফিল্ড পি অরবিটাল আছে, এরা চট করে ইলেকট্রন লুজ করতে চায় না। ইলেকট্রন লুজ না করতে গেলে আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বার করতে অনেক অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, ফলে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেড়ে যায়। এবং গ্রুপ 15-এর যে এলিমেন্ট, তাদের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু গ্রুপ 16-এর এলিমেন্টের চাইতে বেশি হয়। এটা একটা এক্সেপশন, কিন্তু সাধারণত পিরিয়ডিক টেবিলে যে কোনো পিরিয়ড ধরে তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়বে। ইফ উই ক্রস ফ্রম লেফট টু রাইট থ্রু এ পার্টিকুলার পিরিয়ড, দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু ইনক্রিজেস। সেই যুক্তিতে দেখতে গেলে আমার গ্রুপ 15 বাঁ দিকে এবং গ্রুপ 16 তার ডান দিকে আছে। তাহলে আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়া উচিত। সেই কারণেই গ্রুপ 16-এর এলিমেন্টগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু গ্রুপ 15-এর এলিমেন্টগুলোর চাইতে তুলনায় বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তব ঠিক এর উল্টো, গ্রুপ 15-এর আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালুই গ্রুপ 16-এর চেয়ে বেশি হয়। তোমরা 11 ক্লাসে এরকম কোশ্চেন করেছো, এক্সপ্লেন হোয়াই ionization potential of nitrogen is higher than that of oxygen. নাইট্রোজেনের আয়নায়ন বিভবের মান অক্সিজেনের চেয়ে বেশি কেন, এটা ব্যাখ্যা করো। যেমন এটা জেনারেল রুলের মধ্যে পড়ে না, এক্সেপশনের মধ্যে পড়ে। বা ফসফরাসের প্রথম আয়নায়ন বিভবের মান, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ ফসফরাস ইজ হায়ার দ্যান দ্যাট অফ সালফার। সালফারের চেয়ে ফসফরাসের আয়নাইজেশন পোটেনশিয়াল কেন বেশি হবে সেটা এক্সপ্লেন করো।
এই ধরনের কোশ্চেন এসেছে এখানেও। সেই কারণে এর কারণ অন্য কিছু না, এদের এই যে ইলেকট্রন বিন্যাসের অত্যাধিক স্থায়িত্ব, হ্যাঁ, ইনর্মাস স্টেবিলিটি, ইলেকট্রনিক কনফিগারেশনের ইনর্মাস স্টেবিলিটি, হাফ ফিল্ড অরবিটাল বিলং করার জন্য আউটার মোস্ট শেলে এদের ইলেকট্রন বিন্যাসটা খুবই স্থায়ী হয়ে যায়। ফলে এরা আর এখান থেকে চট করে ইলেকট্রন লুজ করতে চায় না। তাই এদের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু সাধারণত বেশি হয়, বিশেষত গ্রুপ 16 এলিমেন্টগুলোর সাপেক্ষে তো বেশি হয় বটে। কিন্তু এখানেও সেই কথাটা প্রযোজ্য, যত তুমি ওপর থেকে নিচের দিকে নামবে অ্যাটমিক সাইজ বাড়বে, ফলে আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, ফলে আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রনটাকে বার করে নেওয়া তুলনায় সহজ হবে। তাই ইফ উই গো ডাউন ইন এ গ্রুপ, পিরিয়ডিক টেবিলে ক্ষেত্রে ইফ উই গো ডাউন ইন এ গ্রুপ, আমরা যদি একটা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামি তাহলে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু কমে। সুতরাং আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডার যদি আমরা লিখতে যাই তাহলে নাইট্রোজেনের আয়নাইজেশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি এবং শেষে বিসমাথ। অর্থাৎ ঠিক এটার উল্টোটা, এই রিভার্সটা, বিপরীতটা। বুঝতে পারছো? সাইজ যত বড় হবে আয়নাইজেশন পোটেনশিয়াল তত কমবে। সেই জন্য ওপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন পোটেনশিয়াল কমে। তো আমরা ফার্স্ট পিরিয়ডে আজকে এইটুকুই আলোচনা করছি। আমরা এর পরের পিরিয়ড থেকে আরো বেশি বেশি করে প্রপার্টি, তার যে ভ্যারিয়েশন গ্রুপে, সেগুলোকে নিয়ে আলোচনা করব, এক্সেপশনগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।